আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ট্রাকচার অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং আমার গলাও শোনা হ্যাঁ যাচ্ছে, স্যার। তাই তো? ওকে ওকে। দেখো, endoplasmic reticulum, this is an organelle which extends from the nuclear membrane at one end and joins the plasma membrane at the other end. ঠিক আছে? কোথায় জয়েন করছে না, ইয়ার প্লাজমা মেমব্রেন জাংশনে। গলা কি একটু আস্তে শোনা যাচ্ছে? ইন্টারনেট কানেকশনে একটু প্রবলেম হচ্ছে। এনিওয়ে, কখনো যদি আমার গলা শোনা না যায় আমাকে জানিও। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে, যেটা বলছিলাম না, ওই যে কানেক্টরের ব্যাপারটা, যে ডাইরেক্ট নিউক্লিয়ার মেমব্রেন থেকে যে তোমার প্লাজমা মেমব্রেন, এই পুরো ব্যাপারটাকে কানেক্ট করছে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে? অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, তাহলে ফ্রম দ্য এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্ট আর ইন্ট্রাসেলুলার যে অর্গানেলার ফাংশন আছে, লেট মি রিপিট, দ্য এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্ট আর যে ইন্ট্রাসেলুলার অর্গানেলার ফাংশন আছে, এই দুটোকে সামহাউ অ্যাসোসিয়েট করতে পারে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে? কিন্তু এটা কিন্তু কখনো সাইটোপ্লাজমে ওপেন আপ করে না। এটা কিন্তু কখনো সাইটোপ্লাজমে ওপেন আপ করে না। মানে এটা হচ্ছে পার্কের সেই গলি, যে পার্কের গেটের থেকে তোমাকে পার্কের মাঝামাঝি পৌঁছে দেবে, কিন্তু এদিক ওদিক যেতে পারবে না। তোমরা কোনো অভয়ারণ্য বা ইয়েতে গেছো, অভয়ারণ্যের গেটের থেকে মাঝখানে পৌঁছে যাবে, কিন্তু মাঝখানে দু সাইডে কিন্তু বেড়া লাগানো, তুমি চাইলেই অভয়ারণ্যের ভেতরে ঢুকে যেতে পারবে না, কারণ দু সাইডে তোমার বেড়া লাগানো। তো এটাও হচ্ছে সেই জিনিসটা, লোহার তার বা কিছু লাগানো। এটাও হচ্ছে সেইটা যে নিউক্লিয়াসের থেকে আউটার সাইড অফ দ্য সেলকে কানেক্ট করে দিচ্ছে একসাথে, কিন্তু কিন্তু কখনো সাইটোপ্লাজমে ওপেন হচ্ছে না। ইউজুয়ালি এই যে স্ট্রাকচার থাকে, মানে টিবিউলস, স্যাকস, ভেসিকলস, এই তিন ধরনের স্ট্রাকচার মেনলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দেখা যায়। তারা নিজেদের জায়গায় কিভাবে থাকছে না, সাইটোস্কেলিটন স্ট্রাকচারের মাধ্যমে। ঠিক আছে? এইগুলো আমরা পড়বো। There are certain cytoskeleton structures like microtubules, microfilaments, intermediate filaments. এই যে সাইটোস্কেলিটন স্ট্রাকচার গুলো, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্টস, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, এদের কাজ কি না, এরা সেলুলার স্কেলিটনটা তৈরি করে। একটা জিনিস আমাদের বুঝতে হবে, কোনো অর্গানেল তো হাওয়ায় ভেসে থাকতে পারে না। ঠিক আছে? নান অফ দা অর্গানেল ফ্লোটস ইন দা এয়ার, কোনো অর্গানেল কিন্তু হাওয়ায় ভেসে থাকতে পারে না। তো কি হয়, যে ইট মাস্ট হ্যাভ আ স্কেলিটন। এই স্কেলিটনটা, যার উপর এই অর্গানেলস গুলোকে ফার্মলি ধরে রাখা হয়, বিশেষ করে আমরা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রেসপেক্টে বলি, তার মধ্যে যে টিবিউলস আছে, যে স্যাকস আছে বা যে ভেসিকলস আছে, সেগুলোকে নিজেদের প্লেসে ধরে রাখা হচ্ছে by the cytoskeletal elements like microtubules, microfilaments, intermediate filaments. ঠিক আছে? এবং আমরা জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই যে মেমব্রেন আছে, হ্যাঁ, এই মেমব্রেনের মধ্যে একটা ফ্লুইড ফিল্ড স্পেস থাকে, যেটাকে আমরা সিস্টার্নাল স্পেস বা লুমেন বলে থাকি। ঠিক আছে? এই যে লুমেনটা, এটা আবার পেরিনিউক্লিয়ার স্পেসের সঙ্গে কন্টিনিউয়াস, এক্ষুনি আমরা ছবিতে দেখব। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন না, তাতে বিভিন্ন ধরনের এনজাইমস থাকে, ট্রাইগ্লিসারাইডস থাকে, ফসফোলিপিডস থাকে, কোলেস্টেরল থাকে। কি এনজাইমস থাকে? এস্টারেজেস, এনএডিএইচ, সাইটোক্রোম রিডাক্টেজ, গ্লুকোজ 6 ফসফেটেজ, ঠিক আছে, গ্লাইকোসাইল ট্রান্সফারেজ এন্ড Mg2 প্লাস অ্যাক্টিভেটেড এটিপিএস। মানে যে এনজাইমস গুলো সেলের নর্মাল বায়োকেমিক্যাল অ্যান্ড মেটাবলিক রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। ঠিক আছে? এই এনজাইমস গুলো সেলের নর্মাল বায়োকেমিক্যাল এবং মেটাবলিক রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। ঠিক আছে? এবং এই যে ইউনিট মেমব্রেনস গুলো, যে বিভিন্ন ক্যাভিটিস আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, তার যে ইউনিট মেমব্রেনস গুলো, সেগুলো কিন্তু ইন্টারকানেক্টেড থাকে। এক্ষুনি আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যদি আমরা ক্রস সেকশন দেখি, তাহলে দেখবো যে দুটো প্যারালাল মেমব্রেন আছে, মাঝখানে মোটামুটি 4 ন্যানোমিটার ওয়াইড একটা সিস্টার্নি আছে। ছবিটা আমরা দেখলেই এক্ষুনি ব্যাপারটা বুঝতে পারবো। এইখানে দেখো,
ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে তোমার নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, নিউক্লিয়ারের ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন, লুমেন, এর সঙ্গে কিন্তু ডাইরেক্টলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন সিস্টেম কানেক্টেড, এবং ফাইনালি এটা গিয়ে ওপেন হচ্ছে গিয়ে অন দা আউটসাইড অফ দা সেল, মানে সেল মেমব্রেনের সাথেও এটা কিন্তু গিয়ে কানেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে এনিথিং ক্যান ফ্লো ফ্রম হিয়ার, ওই যে ধাঁধাগুলো থাকে না রিডিউসের মতো, এইখান দিয়ে এসে এসে কিন্তু এইখানে চলে আসে। ওকে, things can flow from here to here, but it never gets exposed, এই যে endoplasmic reticulum আছে, it never get exposed to the cytoplasmic environment, এটা কিন্তু সাইটোপ্লাজমিক এনভায়রনমেন্টে কখনো এক্সপোজ হচ্ছে না। এবার এই যে জায়গাটা, এটাকে আমরা বলে থাকি কি হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস। এখানে তোমরা দেখতে পাচ্ছ পেরিনিউক্লিয়ার স্পেস। এই পেরিনিউক্লিয়ার স্পেস কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে লুমেন তার সঙ্গে কিন্তু কন্টিনিউয়াস হয়। এবং সব থেকে ইম্পর্টেন্টলি এই যে এমআরএনএ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসছে, এবং ফার্দার সেই এমআরএনএ থেকে যে তোমার প্রোটিন সিনথেসিস হচ্ছে, তার সেটা কিন্তু আসছে এই পেরিনিউক্লিয়ার স্পেস এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে লুমেন, এটার মধ্যে যে কানেকশন আছে সেটা থ্রু। ঠিক আছে, তো এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। স্যার কেটে কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। সবার কেটে যাচ্ছে নাকি শুধু ওর কেটে যাচ্ছে? স্যার কেটে যাচ্ছে, কথা বুঝতে পারছি না। তোমার নাম কি? যে বললো কেটে যাচ্ছে তার নাম কি? স্যার আমি ইসমিনা। ইসমিনা, আচ্ছা। উৎসা, বলছি যে তুমি তুমি তোমারও কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছ না নাকি পরীক্ষা আসছে? না না স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, আমি এটাই জিজ্ঞেস করছি, মানে ইসমিনার কানেকশনে কোনো একটা সমস্যা হচ্ছে, সেটা বোঝাও যাচ্ছে, কারণ ইসমিনা যখন কথাটাও বলছে ইসমিনার কথা কেটে কেটে আসছে। যে মুহূর্তে মনে হবে যে না, সবার মনে হবে যে না শোনা যাচ্ছে না, বা যার খুব ভালো কানেকশন সে তো নিজে জানো, তুমি উৎসার কানেকশন খুব ভালো সে তো নিজে জানো, তুমি যখন শুনতে পাবে না তুমি সঙ্গে সঙ্গে বলবে, বা অন্য কেউ যার কানেকশন খুব ভালো শুনতে পাবে না সঙ্গে সঙ্গে বলবে, কারণ তখন কিন্তু তাহলে রেকর্ডিংয়েও ওই জিনিসগুলো আসবে। এনিওয়ে ইসমিনা, তোমার কানেকশনে কিছু একটা সমস্যা আছে। আচ্ছা, তো এইবারে আমরা নেক্সট ইয়েতে চলে যাই, যে কম্পোনেন্ট, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, মরফোলজির উপর ভিত্তি করে এটা বলা হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিনটে ডিফারেন্ট স্ট্রাকচার দিয়ে তৈরি। আমি এক্ষুনি এই তিনটে ডিফারেন্ট স্ট্রাকচারের কথা বললাম, যে সিস্টার্নি, ভেসিকলস এন্ড টিবিউলস। ঠিক আছে, সিস্টার্নি কি না, এরা হচ্ছে লং ফ্ল্যাটেন্ড স্যাক, মানে বস্তার মতো লম্বা এবং চ্যাপ্টা, লম্বা এবং চ্যাপ্টা। ঠিক আছে, আনব্রাঞ্চ টিবিউলস এবং মেমব্রেনস গুলো এখানে প্যারালাল থাকছে, এবং একটা সিস্টার্নি কিন্তু আরেকটা সিস্টার্নির পাশাপাশি থাকছে বান্ডলের মধ্যে। এদের মোটামুটি 40 থেকে 50 মাইক্রোমিটার এরা ঠিক হচ্ছে। ঠিক আছে, তাহলে লম্বা এবং চ্যাপ্টা স্ট্রাকচার সিস্টার্নি যারা পাশাপাশি অ্যারেঞ্জ করে বান্ডল তৈরি করছে। এছাড়া আর কি থাকছে, ভেসিকলস থাকছে। ভেসিকলস গুলো ইউজুয়ালি রাউন্ড, মানে গোল কিংবা ওভয়েড স্ট্রাকচার, মানে বর্তুলাকার। ঠিক আছে, গোল কিংবা বর্তুলাকার স্ট্রাকচার। মোটামুটি এগুলো 50 থেকে 500 মাইক্রোমিটার ঠিক হয়, এবং একটি ইউনিক মেমব্রেন দিয়ে কভার্ড থাকে, কিন্তু সাইটোপ্লাজমের থেকে অলওয়েজ আইসোলেটেড থাকে। এছাড়া কি, টিবিউলস, টিবিউলস এর আবার বিভিন্ন শেপ হয়, এবং এদের ব্রাঞ্চিংটাও খুব ইরেগুলার হয়। মোটামুটি এগুলো যদি তুমি সাইজ ওয়াইজ দেখতে যাও, এদের সাইজ মোটামুটি সিস্টার্নি এবং ভেসিকলস এর মাঝামাঝি থাকে, মোটামুটি মানে ডায়ামিটারের দিক থেকে, ব্যাসের দিক থেকে। ঠিক আছে, 50 থেকে 100 মাইক্রোমিটার এদের ডায়ামিটার হয়। এই ধরনের টিবিউলস কোথায় পাওয়া যায়, যেখানে গ্লিসারাইড মানে লিপিড সিনথেসিস আর কি খুব বেশি হয়। গ্লিসারাইড আমরা জানি, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডের যখন যুক্ত হয় তখন গ্লিসারাইড তৈরি হয়। যে ধরনের সেলে এই গ্লিসারাইড সিনথেসিস বেশি হয়, সেই ধরনের সেলে কিন্তু আমরা এই ধরনের টিবিউলস বেশি দেখতে পাই। এবং এগুলো আমাদের যে এপিথেলিয়াল পিগমেন্টেড এপিথেলিয়াল সেল আছে রেটিনার, তার মধ্যেও কিন্তু এই ধরনের টিবিউলস পাওয়া যায়, কারণ এরা ভিটামিন এ বা রেটিনল,
এটার মেটাবলিজমে কিন্তু খুব অ্যাক্টিভ রোল প্লে করে। ঠিক আছে, আর এই যে প্রত্যেকটাই তিনটে কম্পোনেন্টই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এরা বাউন্ড থাকে বা সারাউন্ডেড থাকে বা ঘেরা থাকে বাই মেমব্রেন দ্যাট ইজ 50 to 60 অ্যাংস্ট্রম থিক। ঠিক আছে, প্লাজমা মেমব্রেনের মতো এখানেও তিনটে লেয়ার থাকে, একটা মিডলের পাতলা লেয়ার থাকে, আর ট্রান্সপারেন্ট লেয়ার অফ ফসফোলিপিডস থাকে আউটার অ্যান্ড ইনার ডেন্স লেয়ার অফ প্রোটিন। ঠিক আছে, তো এই তিনটে লেয়ার আমাদের কিন্তু বুঝতে হবে যে একটা মিডল এ আছে পাতলা ট্রান্সপারেন্ট লেয়ার অফ ফসফোলিপিড। ঠিক আছে, মাঝখানে আছে গিয়ে হচ্ছে পাতলা এন্ড ট্রান্সপারেন্ট লেয়ার অফ ফসফোলিপিড, এবং দুদিকে বাইরে এবং ভেতরে ডেন্স লেয়ার অফ প্রোটিন, বাইরে এবং ভেতরে ডেন্স লেয়ার অফ প্রোটিন, মাঝখানে কিন্তু আছে গিয়ে হচ্ছে পাতলা ট্রান্সপারেন্ট লেয়ার অফ ফসফোলিপিড। ঠিক আছে, আর এই যে পেরিনিউক্লিয়াস স্পেস, ঠিক আছে, এটা আমরা দেখলামই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং নিউক্লিয়াসের মাঝামাঝি থাকে। ঠিক আছে, এবং এই পেরিনিউক্লিয়াস স্পেস, সিস্টার্নি ইত্যাদির মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। এখানে যদি একটু আমরা খেয়াল করি আমরা বুঝতে পারবো, এই যে দেখো এগুলো হচ্ছে সিস্টার্নি, পাশাপাশি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পরপর পরপর প্যারালালি অ্যারেঞ্জড আছে এবং লম্বা এবং চ্যাপ্টা। ভেসিকলস গুলো কিন্তু অনেকটা গোল বা ওভয়েড শেপে। এদিকে টিবিউলস গুলো হচ্ছে অনেকটা এরকম ইররেগুলারলি ব্রাঞ্চ প্যাটার্ন। ওকে, তো আমাদের একটা আইডিয়া হলো রিগার্ডিং সিস্টার্নি, ভেসিকলস এন্ড টিবিউলস। এবারে আমরা একটু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেন ফাংশনস গুলো দেখি। একটা তো অবশ্যই সিনথেসিস এন্ড ট্রান্সলোকেশন অফ সিক্রিটরি প্রোটিন অ্যাক্রস দ্য রাফ ইয়ার মেমব্রেন। ঠিক আছে, মানে সংশ্লেষ এবং ট্রান্সলোকেশন মানে ট্রান্সপোর্ট করা সিক্রিটরি প্রোটিন। ঠিক আছে, যে প্রোটিন গুলো সিক্রিটেড হচ্ছে ফ্রম দ্য সেল অ্যাক্রস দ্য রাফ ইয়ার মেমব্রেন। আচ্ছা, এরপরে যে প্রোটিন গুলো সিক্রিট হচ্ছে সেগুলো তো একটা ব্যাপার, কিন্তু যে প্রোটিন গুলো ধরো আমাদের প্লাজমা মেমব্রেন বা অন্য কোনো মেমব্রেনে গিয়ে সংযুক্ত হচ্ছে সেই প্রোটিন গুলোকেও কিন্তু সংশ্লেষ এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয়ে থাকে। ঠিক আছে, এবং আমরা জানি যে পলিপেপটাইড চেনটা সিনথেসিস হয়, সেই পলিপেপটাইড চেনটাকে একটা প্রপার ফোল্ডিং এর মাধ্যমে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার পায়। আবার বলছি, যে পলিপেপটাইড চেনটা সিনথেসিস হয় সেই পলিপেপটাইড চেনটা একটা প্রপার ফোল্ডিং এর মাধ্যমে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার পায়। তো সেই 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা পাওয়ার জন্য যে ফোল্ডিং আর মডিফিকেশন, সেটাও কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে লুমেনে হয়ে থাকে। এছাড়া phospholipids আর steroid synthesis usually on the cytosolic side, মানে cytoplasmic side of the smooth endoplasmic reticulum membrane হয়। ঠিক আছে, ফসফোলিপিড এন্ড স্টেরয়েড এর সংশ্লেষ। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখতে হবে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্যাট ইজ রেসপন্সিবল ফর দ্য সিনথেসিস অফ ফসফোলিপিড এন্ড স্টেরয়েড, এটা আমরা সামনে পড়ব। এছাড়াও স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এসিআর তার লুমেনে কি থাকে, যে না ক্যালসিয়াম আয়ন স্টোরড থাকে। ক্যালসিয়াম আয়ন ইজ স্টোরড ইন দ্য লুমেন অফ দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যখন সেলের জন্য দরকার হয় তখন সেটা কিন্তু রিলিজ হয় ইউজুয়ালি, যার জন্য আমরা এই মাসল সেলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে সার্কোপ্লাজমিক রেটিকুলামও বলে থাকি, যার জন্য ইউজুয়ালি আমরা মাসল সেলে এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে সার্কোপ্লাজমিক রেটিকুলামও বলে থাকি। এছাড়াও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কার্বোহাইড্রেট মেটাবলিজমে পার্ট নেয় এবং ড্রাগ ডিটক্সিফিকেশন, ড্রাগ মানে কিন্তু শুধু যে ড্রাগ খাওয়া ভাবি সেটা নয়, আমরা কোনো ওষুধ খাচ্ছি বা অন্য কোনো কম্পোনেন্ট খাচ্ছি, রোগা হওয়ার জন্য কিছু খেলাম, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, বা কোনো অসুস্থ হয়ে ওষুধ খেলাম, সেই প্রত্যেকটা তো নর্মাল যে আমাদের শরীরের মেটাবলিক পাথওয়ে তার সাহায্যে তো আর ওগুলো ভাঙবে না, তাহলে ওইগুলো ভাঙার জন্য কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা রোল আছে। এবার আমরা একটা জিনিসে চলে আসি যে টাইপস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা মোটামুটি আমরা সবাই জানি যে স্ট্রাকচারালি এবং ফাংশনালি দুটো ডিসটিংক্ট টাইপ আছে, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে
রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেসে কোনো রাইবোজোম থাকে না, কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেসে রাইবোজোম থাকে, যার জন্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় গিয়ে হচ্ছে তোমার অ্যাগ্রানিউলার। ঠিক আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় গিয়ে হচ্ছে অ্যাগ্রানিউলার, কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় গিয়ে হচ্ছে গ্র্যানিউলার। এখানে আমরা দুটো উদাহরণই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই কার্সারটাকে ফলো করো, দেখো এখানে সারফেসে কিন্তু এমবেডেড আছে গিয়ে হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, এখানে কিন্তু সারফেসে এমবেডেড আছে গিয়ে হচ্ছে রাইবোজোম। এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে সারফেসে রাইবোজোম এমবেডেড আছে, কিন্তু এখানে কোনো সারফেসে রাইবোজোম এমবেডেড নেই। এটাকে বলা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবারে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলি, যে সেলের প্রয়োজন অনুযায়ী, একটি কোষের প্রয়োজন অনুযায়ী স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু পরিবর্তিত হতে পারে। So this transformation of ACR and RER is based on the need of the cell or the requirement of the cell. ঠিক আছে, এখানে আমরা আরো কিছু ইলেকট্রন মাইক্রোগ্রাফ দেখতে পাবো। হ্যাঁ, যে এখানে র্যাট লিভার সেলে আমরা দেখতে পাচ্ছি যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, কেন না র্যাট লিভার সেলে, usually liver cell there is this synthesis of proteins and their targeting and translocation, so you'll get to see a lot of rough endoplasmic reticulum. হ্যাঁ, বাট সেখানে যদি আমরা লেডিক সেলস দেখি, যেটা আমাদের টেস্টিসে থাকে আর কি, টেস্টিসের যদি আমরা লেডিক সেলস দেখি, লেডিক সেলস ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক্স কি, এটা হরমোন সিনথেসিস, হরমোন সিনথেসিস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্টেরয়েড হরমোন সিনথেসিস এর জন্য। ওকে, আমরা জানি যে টেস্টোস্টেরন সিনথেসিস ইন দিস ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক এ হয়, যার জন্য ইটস আ স্টেরয়েড হরমোন। তো আমরা যেহেতু বলছিলাম যে স্টেরয়েড সিনথেসিস স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয়ে থাকে, so these Leydig cells they show a lot of smooth endoplasmic reticulum. Usually যদি আমরা স্ট্রাকচারটা দেখতে যাই, এই রকম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মেমব্রেনে প্রচুর রাইবোজোমস এমবেডেড আছে, বাট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মেমব্রেনে কিন্তু রাইবোজোমস এমবেডেড নেই। ঠিক আছে, এবারে একটু আমরা এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশন দেখি, কারণ যেহেতু এগুলো পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু আমরা মেইনলি টিবিউলার ফর্মে পাচ্ছি। মনে করে দেখো, টিবিউল, সিস্টার্নি এন্ড ভেসিকলস টিবিউলার ফর্মে পাচ্ছি, রাইবোজোম সংযুক্ত থাকে না। মোটামুটি এরা 500 থেকে 1000 অ্যামস্ট্রং লং হয়। ঠিক আছে, অ্যামস্ট্রং মিন্স 10 টু দি পাওয়ার -10 মিটার, অ্যামস্ট্রং মিন্স 10 টু দি পাওয়ার -10 মিটার, এবং এরা ইররেগুলার একটা স্ট্রাকচার তৈরি করে। এই ধরনের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায় গিয়ে হচ্ছে সেলসে, যারা স্টেরয়েড এবং লিপিড বায়োসিনথেসিস এবং কার্বোহাইড্রেট মেটাবলিজমের সঙ্গে যারা যুক্ত থাকে। ঠিক আছে, তো ডিফারেন্ট টাইপস অফ সেলস, মানে ডিফারেন্ট টাইপস অফ সেলসে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এই ডিফারেন্ট অ্যামাউন্ট অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডিপেন্ড করছে যে কি ধরনের ফাংশন ওই পার্টিকুলার সেলটা করছে। আমরা যেটা বললাম যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড সিনথেসিসে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, ইনক্লুডিং দ্য সিনথেসিস অফ কোলেস্টেরল এন্ড ফসফোলিপিডস। ফলে মেমব্রেনাল কম্পোনেন্টস, মেমব্রেনের যে কম্পোনেন্টস, সেগুলো সিনথেসিসে কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। যেটা বলছিলাম আর কি, প্রোডাকশন অফ নিউ সেলুলার মেমব্রেন, বিকজ দিস phospholipids and cholesterol they are components of cellular membrane. ঠিক আছে, আমরা এক্ষুনি দেখলাম যে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিং এর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু স্টেরয়েড হরমোন সিনথেসিসেও একটা রোল প্লে করছে। ঠিক আছে, আর আমরা যদি লিভার সেলসে দেখি, আমরা জানি যে আমাদের লিভার ইজ দ্য মেইন কম্পোনেন্ট ফর ডিটক্সিফিকেশন অফ ডিফারেন্ট কেমিক্যালস এন্ড ড্রাগস। তো এই যে ডিটক্সিফিকেশন, ধরো প্রচুর আমি প্যারাসিটামল খাচ্ছি, স্যারিডন খাচ্ছি, ইত্যাদি ওষুধ খাচ্ছি, এগুলো তো আমার শরীর নর্মাল মেটাবোলাইজ করতে পারে না। কেন বলে যে অতিরিক্ত মাত্রায় যদি তুমি ওষুধ খাও, প্যারাসিটামল, স্যারিডন ইত্যাদি খাও, তাহলে কিছুদিন পর লিভার এফেক্টেড হয়ে যায়। তার কারণ হচ্ছে লিভারের ওপরই চাপ পড়ে এই যে ওষুধ গুলো আমরা খাচ্ছি এগুলোকে ডিটক্সিফাই করা। বিশ্বাস করো, এই ওষুধে যত ক্ষতি হবে, তুমি যদি রোল চাউমিন খেয়ে বেড়াও,
তাতে কিন্তু তোমার অত কোনো ক্ষতি হবে না, কারণ রোল চাউমিনে যে কম্পোনেন্টস গুলো আছে রোল চাউমিন বিরিয়ানিতে সেগুলো শরীর নিজে ভাঙতে সক্ষম, কিন্তু এই যে জিনিসগুলো এগুলো কিন্তু শরীর নিজে ভাঙতে সক্ষম নয়। এই ড্রাগগুলো তো লিভারের উপর চাপ পড়ে, কিন্তু লিভারের যে হেপাটোসাইটস আছে, হ্যাঁ, সেখানে এই যে হার্মফুল কেমিক্যাল, ধরো আমরা কিছু খাচ্ছি কীটনাশক কীটনাশক, এই যে কোকা কোলা প্রচুর খাচ্ছ, এই ধরনের সফট ড্রিঙ্কস ওয়াশে দেখা যায় যে পেস্টিসাইডস থাকে কিছু মাত্রায়। তো এইগুলো শরীরের মধ্যে ডিটক্সিফাইড কোথায় হয়, না লিভারে হয়, কিন্তু লিভারে এগুলো ডিটক্সিফিকেশন কে করে, ঠিক আছে, লিভারে এগুলোর ডিটক্সিফিকেশন কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে থাকে হেপাটোসাইটস এর মধ্যে। এবং যেটা বলছিলাম মাসলে যেটাকে বলা হয় যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এটা এক ধরনের স্পেশালাইজড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা কিন্তু ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশনটা রেগুলেট করে গিয়ে হচ্ছে স্ট্রাইটেড মাসলের মধ্যে, মানে স্ট্রাইটেড মাসলের সাইটোপ্লাজমে কতটা ক্যালসিয়াম আয়ন থাকবে তার উপর কিন্তু নির্ভর করবে যে মাসলের সংকোচন এবং প্রসারণ কিভাবে হবে, যার জন্য ক্যালসিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কন্ট্রাকশন এন্ড এক্সপানশন অফ মাসল, ঠিক আছে। এই সংকোচন এবং প্রসারণের যে প্রক্রিয়াটি এটি কিন্তু নির্ধারিত হয় এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে, কারণ এ কিন্তু ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন সাইটোপ্লাজমে কতটা থাকবে স্ট্রাইটেড মাসল সেটাকে রেগুলেট করে। সো উই হ্যাভ সিন দ্য মেজর ফাংশন, ঠিক আছে, অ্যান্ড নাও ডিটেলসে আমাদের এই ফাংশন জানার কোনো দরকার নেই, আমরা চলে যাই গিয়ে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা জানি ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ রাইবোসোমস ওভার দ্য সারফেস, হ্যাঁ, আর কেন না দিস ইজ মেইনলি কানেক্টেড উইথ দ্য প্রোডাকশন অফ সিক্রিটারি প্রোটিন, হ্যাঁ, মানে যে প্রোটিনস গুলোকে একটা সেল সিক্রিট করছে বা যে প্রোটিন গুলো ক্ষরণ হচ্ছে সিক্রিশন হচ্ছে আউটসাইড দ্য সেল, সেগুলোর প্রোডাকশনে কিন্তু এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এবং এইগুলো বেশিরভাগ খুব মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেলে দেখা যায়, ঠিক আছে, যে সেলগুলো কিন্তু বডির গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশনের সঙ্গে ইনভলভ। The cells which are involved with the growth and differentiation of our body, those cells are connected with the production of the secretory proteins and having a lot of rough endoplasmic reticulum. Rough endoplasmic reticulum কেন বলা হয় না, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটার অ্যাপিয়ারেন্সের জন্য বলা হয়, it has got a rough appearance due to the presence of ribosome on the outer surface, ঠিক আছে। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইউজুয়ালি ঠিক সেলের নিউক্লিয়াসের পাশেই পাওয়া যায়, আর এর যে মেমব্রেনটা, বিশেষ করে এর যে আউটার এনভেলপটা, সেটা কিন্তু কন্টিনিউয়াস উইথ দ্য নিউক্লিয়ার এনভেলপ। এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে আউটার মেমব্রেনটা সেটা কিন্তু কন্টিনিউয়াস উইথ দ্য নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে। যদিও এটা পুরোপুরি সেলের মধ্যে বিস্তৃত, কিন্তু তবুও দেখা যায় যে এটার ডেনসিটি সব থেকে বেশি হচ্ছে গিয়ে নিউক্লিয়াস এবং গলজি অ্যাপারেটাসের কাছে, ঠিক আছে। রাইবোজোম কি আমরা খুব ভালো করে জানি, এটা নিয়ে ভাবার দরকার নেই। তো বাট এইটা মাথায় রাখতে হবে, দো ইট ইজ ফাউন্ড থ্রুআউট দ্য সেল, মানে পুরো সেলের মধ্যে এটা বিস্তৃত থাকে, কিন্তু এটার ডেনসিটি কিন্তু ইউজুয়ালি নিউক্লিয়াস বা গলজি অ্যাপারেটাসের কাছাকাছি বেশি দেখা যায়, ঠিক আছে। ফাংশন, তিনটে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন, একটা হচ্ছে প্রোটিন সিনথেসিস, একটা হচ্ছে প্রোটিন ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টটা দু ধরনের হতে পারে, একটা হতে পারে আউটসাইড দ্য সেল সিক্রিশন হয়ে গেল, আর আরেকটা কি হতে পারে, মানে যে কোনো জায়গায় সিক্রিশন হলো, আর কি হতে পারে ইন্টিগ্রেশন ইনটু দ্য মেমব্রেন, মানে এখানে যে প্রোটিন গুলো তৈরি হচ্ছে সেগুলো কোনো মেমব্রেনে, সে প্লাজমা মেমব্রেনে গিয়ে ইন্টিগ্রেট করতে পারবে। আর কি না, রাইবোজোমে যে প্রোটিনটা সিনথেসিস হয় সেটা একটা লিনিয়ার পলিপেপটাইড চেনের সিনথেসিস হয়। ওই লিনিয়ার পলিপেপটাইড চেনের কিন্তু কোনো ফাংশনাল সিগনিফিকেন্স থাকে না। একটা প্রোটিনকে ফাংশনালি অ্যাক্টিভ হওয়ার জন্য ওই লিনিয়ার পলিপেপটাইড চেনটাকে ফোল্ড করে একটা ফাংশনাল 3 ডাইমেনশনাল স্ট্রাকচার নিতে হবে। আই রিপিট, একটা প্রোটিনের ফাংশনাল হওয়ার জন্য ওই লিনিয়ার পলিপেপটাইড চেনটাকে ফোল্ড করে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার নিতে হবে। এই যে লিনিয়ার পলিপেপটাইড চেনের ফোল্ডিং,
এবং একটা 3-dimensional স্ট্রাকচার পাওয়ার যে ব্যাপারটা, that happens within the lumen of this rough endoplasmic reticulum। ঠিক আছে, তাহলে প্রোটিনস কি যেটা বলছিলাম, প্রোটিনস দ্যাট আর সিক্রিটেড ফ্রম দ্য সেল, যেটা ক্ষরণ হচ্ছে, অর একটা ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনস, মানে মেমব্রেনের মধ্যে এটা সংযুক্ত হচ্ছে, বা প্রোটিনস অফ সার্টেন অর্গানেলস, যেমনি গলজি কমপ্লেক্স, হ্যাঁ, লাইসোজোম, আমরা জানি যে লাইসোজোমের বিভিন্ন যে এনজাইমস আছে, ঠিক আছে, এন্ডোজোম, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু অ্যাসেম্বলড হয় অন দ্য রাইবোজোম which are attached on the outer surface of the endoplasmic reticulum, মানে রাফ লেয়ারের আউটার সারফেসের যে রাইবোজোমস আছে তাতে অ্যাসেম্বলড হচ্ছে এই ধরনের সিক্রিটারি প্রোটিন, বা যে প্রোটিনস গুলো ইন্টিগ্রাল মেমব্রেনের মধ্যে ঢোকানো হচ্ছে বা বিভিন্ন অর্গানেলে যাচ্ছে, লাইক গলজি, লাইসোজোম, এন্ডোজোম। কারণ আরেকটা ডিফারেন্ট ক্যাটাগরি অফ প্রোটিন আছে যেটা কিন্তু প্রি রাইবোজোমে সিনথেসিস হয়। লেটস নট টক অ্যাবাউট দ্যাট নাও, এখন আমরা এতে ফোকাস করি, ঠিক আছে। যার জন্য আমরা বারবার বলছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু কোনো কন্টিনিউয়াস ব্যাপার নয়, ঠিক আছে, উইথ দ্য সাইটোপ্লাজম, মানে এর কিন্তু কোনো সাইটোপ্লাজমিক ওপেনিং নেই। তাহলে এই প্রোটিন গুলো সাইটোপ্লাজমে না গিয়ে কি হচ্ছে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সিস্টার্নি আছে সেখানে যাচ্ছে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, তার কারণ হচ্ছে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, তার কারণ হচ্ছে এই প্রোটিন গুলো যদি সাইটোপ্লাজমে যায় তাহলে কি হবে, যে সাইটোপ্লাজমে প্রোটিন ডিগ্রেডিং এনজাইমস আছে, প্রোটিয়েজেস আছে, সেই প্রোটিয়েজ গুলো কিন্তু এই প্রোটিন গুলোকে কেটে নষ্ট করে দেবে। ওকে, সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। যার জন্য এই প্রোটিন গুলো কি হচ্ছে অন দা আদার সাইড, মানে সিস্টার্নি, মানে লুমেন অফ দা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাচ্ছে, যেখানে এগুলো প্রোটেক্টেড থাকছে, ঠিক আছে। এবারে এই যে টার্গেটিং এর ব্যাপারটা, যে না প্রোটিন গুলো ইআর এর লুমেনে যাবে, হ্যাঁ, প্রোটিন গুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লুমেনে বা সিস্টার্নিতে যাবে, সেটা কিভাবে নির্ধারিত হয়? হ্যাঁ, সেটা নির্ধারিত হয় যে এই প্রোটিনের এন টার্মিনালে, আমরা জানি যে একটা অ্যামিনো টার্মিনাল আছে, এন টার্মিনাল, একটা সি টার্মিনাল আছে, কার্বক্সিলিক অ্যাসিড টার্মিনাল। ইউজুয়ালি এই প্রোটিনের যে এন টার্মিনালে সেখানে দেখা যাচ্ছে গিয়ে হচ্ছে একটা সিগন্যাল সিকোয়েন্স থাকে, 6 থেকে 20 নন পোলার অ্যামিনো অ্যাসিড। নন পোলার অ্যামিনো অ্যাসিড কি এগুলো আমরা পরে বুঝবো। একটা সিগন্যাল সিকোয়েন্স থাকে, মানে প্রোটিনটার সামনে একটা সিকোয়েন্স থাকে, যে সিকোয়েন্সটা আর কি নির্ধারণ করে যে এই যে পলিপেপটাইড চেইনটা, নেসেন্ট পলিপেপটাইড চেইনটা সিনথেসিস হলো, হ্যাঁ, সেটা যাতে ইয়ার এর লুমেনে যায় এবং বাইরের দিকে না চলে যায়। সিগন্যাল সিকোয়েন্স নিয়ে এই মুহূর্তে আমরা বেশি আলোচনা করতে চাই না। তো সিগন্যাল রিকগনিশন পার্টিকেল আছে, যে সিগন্যাল রিকগনিশন পার্টিকেল কিন্তু এই সিগন্যাল সিকোয়েন্স গুলোকে রেকগনাইজ করছে এবং রেকগনাইজ করে প্রোটিনটাকে কিন্তু পাঠিয়ে দিচ্ছে গিয়ে হচ্ছে অন দা সাইটোপ্লাজমিক, এই অন দা লুমেন অফ দা ইয়ার, ঠিক আছে। এখানে আমরা দেখি a signal recognition particle SRP recognizes the signal sequence and acts as a tag that allows the SRP ribosome nascent polypeptide to bind an SRP receptor located on the cytosolic surface of the ER membrane, ঠিক আছে। তো এইখানে কিন্তু আমাদেরকে বুঝতে হবে এটা একটা এসআরপি রিসেপ্টর আছে, যেখানে সিগন্যাল রিকগনিশন পার্টিকেল রাইবোজোম এবং নেসেন্ট পলিপেপটাইড বাইন্ড করছে। সো দেয়ার ইজ আ এসআরপি রিসেপ্টর, যেখানে কিন্তু সিগন্যাল রিকগনিশন পার্টিকেল রাইবোজোম এবং নেসেন্ট পলিপেপটাইডের কমপ্লেক্সটা বাইন্ড করছে, which further mediates the direction of this nascent polypeptide chain. Now, once it gets into the lumen, it gets folded by the chaperones or other molecules that are present, other protein molecules that are present within the lumen of the endoplasmic reticulum. ঠিক আছে, দুজন সায়েন্টিস্ট আমি একটু জাস্ট দেখাতে চাই, ঠিক আছে। এই সায়েন্টিস্ট দুজনের ছবি, গুন্টার ব্লবল এবং ডেভিড ডি স্যাবাটিনি, এরা দুজন, গুন্টার ব্লবল এন্ড ডেভিড ডি স্যাবাটিনি, এরা দুজন কিন্তু এই সিগন্যাল সিকোয়েন্স কে রেকগনাইজ করেছিলেন এবং এর জন্য এরা নোবেলও পেয়েছেন এবং
এই যে সিগন্যাল হাইপোথেসিস, যেটা হচ্ছে যে mRNA translating secretory proteins on ER membrane bound ribosome contain a unique set of codon at the 3' end just after the initiation codon. আমি বুঝিয়ে দিচ্ছি। Signal at N terminus of growing polypeptide chain, which is recognized by the signal recognition particle and places ribosome on the ER membrane for completing polypeptide synthesis in the lumen of ER. মানে হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এইখানে জাস্ট এন টার্মিনালে প্রথম অ্যামিনো অ্যাসিডটা সিনথেসিস মিথিওনিন সিনথেসিস হওয়ার পরে একটা লং সিগন্যাল সিকোয়েন্স থাকছে। এই সিগন্যাল সিকোয়েন্সটাকে কিন্তু সিগন্যাল রিকগনিশন পার্টিকেল চিনতে পারছে। তো সেই অবস্থায় এই যে নেসেন্ট পলিপেপটাইডটা এটা রাইবোজোমের সঙ্গে যুক্ত আছে, তাহলে এই সিগন্যাল রিকগনিশন পার্টিকেল এই সিগন্যাল সিকোয়েন্সকে রেকগনাইজ করছে এবং এই সিগন্যাল সিকোয়েন্সকে রেকগনাইজ করছে এসআরপি, এবং রেকগনাইজ করার পর একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে যেখানে এই নেসেন্ট পলিপেপটাইড সেল দ্যাট ইজ স্টিল associated with the ribosome and SRP forms a complex which is recognized by the SRP receptor. ঠিক আছে? তো এইটা হওয়ার পরে কি হচ্ছে যে রাইবোজোমকে বলা হচ্ছে সিনথেসিস অফ প্রোটিন ইন দা সাইড অফ দা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লুমেন। ঠিক আছে? এবারে যেই নেসেন্ট পলিপেপটাইড চেন এই যেটা সিনথেসাইজ হলো সেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লুমেন বা সিস্টারনিতে চলে গেল, তখন কিন্তু বিভিন্ন এনজাইম এটার উপর কাজ করছে যেগুলো কিন্তু ওই লুমেনে আছে বা মেমব্রেনে আছে, ইয়ার মেমব্রেনে আছে। ঠিক আছে? এবং এই এনজাইম গুলো কি করছে, ওই নেসেন্ট প্রোটিনটাকে একটা ফাংশনাল স্টেটে কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে? এবং এটাও বুঝতে হবে যে অ্যাজ দ্য সিক্রিশন প্রসেস ইজ কমপ্লিট, তখন কিন্তু এই সিক্রিটারি সিগন্যালের আর কোনো সিগনিফিকেন্স থাকছে না, ফলে সিক্রিটারি সিগন্যালটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখো, এইটা হচ্ছে ক্লিভেজ সাইট অফ দ্য সিগন্যাল পেপটিডেজ। সিগন্যাল পেপটিডেজ কি করছে, ওয়ান্স ইট ইজ সিক্রিটেড, মানে এটা সিক্রিশন হয়ে গেল, এটা কোথাও চলে গেল, তখন আর ফার্দার এই সিক্রিশনারি সিগন্যালটা একটা বোঝা হয়ে যাচ্ছে, কারণ তখন এটা আবার কোথাও সিক্রিট হওয়ার প্রবণতায় থেকে যাচ্ছে, যার জন্য সিক্রিশনের পরে কিন্তু এই সিক্রিটারি সিগন্যালটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ওকে, এখানে দেখো ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন যেমনি গ্লাইকোপোরিন, হ্যাঁ, আর a fraction of the erythrocyte plasma membrane are synthesized on the membrane bound ribosome. Membrane bound ribosome se এর synthesis হচ্ছে and translocated to the ER membrane as the polypeptide elongates, মানে এদের কিন্তু ট্রান্সলোকেট করা হচ্ছে to the endoplasmic reticulum membrane, যেই পলিপেপটাইড চেনটা বড় হতে থাকছে, then they are translocated to the endoplasmic reticulum membrane. So we could say this rough endoplasmic reticulum এটার একটা pivotal role আছে in the synthesis and export of proteins and glycoproteins মানে proteins which are conjugated with polysaccharides. Okay, so it plays a pivotal role in the synthesis and export of proteins and glycoproteins, that's proteins conjugated with polysaccharides and having a very important role in signaling pathway. ঠিক আছে? In secretory cells যেমনি liver cells, okay, which is secreting serum proteins like albumin, কিংবা endocrine cells secreting peptide hormone like insulin, হ্যাঁ, pancreatic acinous cells secreting digestive enzymes, বা cartilage cells secreting collagen, এই ধরনের সেলে, ঠিক আছে, লিভার সেল, endocrine cells, pancreatic cells কিংবা cartilage cells, এইসবে কিন্তু আরিয়ার এর খুব একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, as it synthesizes, folds and exports proteins which are have a secretory role and a very important function. তো আপাতত এইটাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এর থেকে বেশি আমাদের সেভাবে পড়ার মতো কিছু নেই। সো উই স্টপ দিস। আমরা যখন গলজি পড়বো হয়তো